একজন ড্রাইভার 8 পাস সে যদি 39,000 টাকা পেতে পারে তাহলে হোয়াই নট প্যারা টিচাররা সহ সমগ্র শিক্ষা মিশনের কেন তারা পাবে না? আমি বিশ্বাস করি দিদি আমাদের কথা শুনবেন, আমাদের বাঁচতে দেবেন। আমি মানবিক বলছি না, আমি বলছি দানবিক এই সরকারের অন্ততপক্ষে নীতির পরিবর্তন হওয়া উচিত। এই শিক্ষকরা যারা বসে রয়েছে তাদের বেঁচে থাকার লড়াইয়ে তার নীতি পরিবর্তন আবশ্যিক। দুর্ভাগ্যবশত আমিও 2019 সালের একজন ক্যান্সার পেশেন্ট, আমাকেও লড়াই করতে হচ্ছে এই রোগের সাথে, এবং যেখানে আমার কোনো নিরাপত্তা নেই তবুও আমি আমার সাথীদের সাথে এই লড়াইয়ে সামিল হয়েছি। এটা আমার অধিকারের লড়াই, এটা আমার বেঁচে থাকার লড়াই। আপনাদের মূল দাবি? আমাদের একটাই দাবি, 2009 সালে উনি বলেছিলেন আমাদেরই মঞ্চে যে দিল্লিতে 9,500 টাকা আর বেঙ্গলে 3,500 টাকা মমতা বন্দ্যোপাধ্যায়, কেউ খাবেন না, তা হবে না এটা বলেছিলেন। কমরেডদেরকে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিলেন যে কমরেড কেউ খাবে না, তা হবে না বলেছিলেন। 2011-তে একদম স্পেসিফিক যিনি যখন ক্ষমতায় আসছেন, ক্ষমতায় এসে তিনি বলেছিলেন ক্যাবিনেটে, অন্য জায়গায় না, দুটো সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই দুটো সিদ্ধান্তের মধ্যে অন্যতম সিদ্ধান্ত ছিল প্যারা টিচার সহ কন্ট্রাকচুয়ালদের স্থায়ীকরণ 6 মাস থেকে 3 বছরের মধ্যে। আমার প্রশ্ন আপনার মাধ্যমে যে 6 মাস থেকে 3 বছর কি 15 বছরও হয় না? আমাদের প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমরা পাবো কিনা জানি না, তবে একটা প্রশ্নের উত্তর আমরা পাবো যে আমরা বঞ্চিত, এবং আগামী দিনে বঞ্চনার মাত্রাটা কতটা বাড়বে, সহনীয় মাত্রা না বয়েলিং সিন্ড্রোমের মতো, বয়েলিং ফ্রগ যেটা সিন্ড্রোম হয়েছিল সেইটার মতো আমাদের আরও উত্তর বাড়তে থাকবে, আমাদেরকে মারতে থাকবে। উনি বলেছিলেন 6 মাস থেকে 3 বছরের মধ্যে ধাপে ধাপে আমি পার্শ্ব শিক্ষক সহ অন্যান্যদের স্থায়ীকরণ করব সমগ্র শিক্ষায়। উনি বলেছিলেন আমাদের স্থায়ী মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন একদম পরিষ্কার করে। আমাদের এ পর্যন্ত আমাদের সাথী যারা আছেন তারা প্রায় 1000 খানিক সাথী আমাদের মারা গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মৃত্যু মিছিল আর দেখতে পাচ্ছি না, যার ফলে আমরা আজকে আমাদের যে দাবি সেটা হচ্ছে 1-3 আমরা বেতন কাঠামো ছেড়ে দিয়েছি, আমরা সমকাজে সমবেতন ছেড়ে দিয়েছি। আমরা বলছি যে পশ্চিমবঙ্গে, দিল্লিতে নয়, পশ্চিমবঙ্গে 1-3-2024-এ কন্ট্রাকচুয়াল লেবারদের জন্য, কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জন্য, পশ্চিমবঙ্গের কর্মচারীদের জন্য একটা করা হলো, স্টাফ বানানো হলো, বেতন কাঠামো বানানো হলো, যার গ্রুপ সি পাবে 39,000, গ্রুপ সি ডি 39,000-এর কাছাকাছি পাবে। সেই তারা যদি 39,000 টাকা পেতে পারে, একজন ড্রাইভার 8 পাস সে যদি 39,000 টাকা পেতে পারে তাহলে হোয়াই নট প্যারা টিচাররা সহ সমগ্র শিক্ষা মিশনের কেন তারা পাবে না? এ প্রশ্ন মনে হয় যথাযোগ্য। এবং সবথেকে যেটা বড় কথা, এই বড় কথা হচ্ছে এইটা, এখানে যে মান, অত শিক্ষাগত মান, আমাদের শিক্ষাবন্ধু পান কত জানেন? 8,000 টাকা বেতন পান। তাহলে 8,000 টাকা বেতন পান, তার ডিগ্রি হচ্ছে MA BEd, ডবল MA, আমি ডবল MA যেমন আমি আছি। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরিষ্কার করে তারা বলছেন যে আমাদের টাকা নেই। আমরা 1,17,00,000 টাকা পার মান্থ আমরা এই রাজ্য সরকারকে ভিক্ষাশ্রী থেকে দিই, মানে উনি আমাদের ভিক্ষাশ্রী দেন, ভাতা দেন, সেখান থেকে আমরা ট্যাক্স দিই 130 টাকা করে ট্যাক্স। আমরা অ্যাভারেজ করে দেখেছি যে 91,000 কর্মচারী, সেখানে 90,000 কর্মচারী ট্যাক্স আছে, সেই ট্যাক্সের টাকাগুলো 1,17,00,000 টাকা হয়, এবং বছরে 12, 13, 14 কোটি টাকা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে উনি ট্যাক্সের টাকা নিয়ে আমাদের ডেভেলপমেন্ট করবেন না। 2018 সাল থেকে এখনো পর্যন্ত 1 পয়সার কোনো ডেভেলপমেন্ট হলো না, অথচ তাকে বলতে হবে মানবিক। আমি মানবিক বলছি না, আমি বলছি দানবিক এই সরকারের অন্ততপক্ষে নীতির পরিবর্তন হওয়া উচিত। এই শিক্ষকরা যারা বসে রয়েছে তাদের বেঁচে থাকার লড়াইয়ে তার নীতি পরিবর্তন আবশ্যিক, এবং তা না হলে সম্ভব হবে না। উনি বলছেন কেন্দ্র রাজ্যের দোহাই তুলে বলছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না। টাকা যদি না দিচ্ছে তাহলে ওই ক্যাবের টাকা কোথা থেকে আসলো? ওটাও তো আমাদের টাকা, আমাদের হকের টাকা। ইমপ্লিমেন্টেশন অফ ফ্রেমওয়ার্ক পরিষ্কার বলা আছে 51% টাকা ব্যয় করতে হবে কোথায় না, তো এই কর্মচারীদের বেতন খাতে ব্যয় করতে হবে, পরিকাঠামো খাতে 49%। তাহলে পশ্চিমবঙ্গে পরিকাঠামো খাতে ব্যয় হয়ে গেছে, আর পরিকাঠামোর প্রয়োজন নেই। তাহলে এই জায়গা থেকে তিনি বলছেন কন্যাশ্রী বন্ধ করে দেবো, তারপরে তো যুবক সবুজ সাথী বন্ধ করে দেবো, এই তিনি স্ত্রীগুলো বন্ধ করে দেবেন। বন্ধ করবেন না, ওইগুলো হচ্ছে ঘুষ, একদম টোটাল ভারতীয় সংবিধানের কোনো রকম ধারার মানে উপেক্ষা করেই তিনি বলছে যে ঘুষ। কেন?
না তো ওখানে জিতে আসতে হবে, ভোটে জিতে আসতে হবে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি এখনও সময় আছে, সময় যদি না হয় তাহলে পরে আমাদের বেতনটা বাড়াতে হবে। এবং 1-3-2024 যে অর্ডার অনুযায়ী যে আমাদের ফাইল তৈরি হয়েছে সেই ফাইল নাম্বারটা আমি দেবশ্রীর কাছে দিয়ে রেখেছি, আপনার প্রয়োজন হলে সে ফাইল নাম্বার নিয়ে নেবেন। তাহলে সেই স্ল্যাব অনুযায়ী আমাদের বেতনটা দিতে হবে, আমাদের বেতনটা বাড়াতে হবে, সংসারটা চলছে না। সুতরাং এ জায়গায় আমাদের একটাই মূল দাবি, সেটা আমাদের বেতনটা বাড়াতে হবে, মানতে হবে ওনাকে। কারণ আমরা স্কুলটা যাচ্ছি না, স্কুলটা করছি না, কারণ রাজ্য সরকার চায় না যে এই স্কুল প্রান্তিক মানুষের শিক্ষা ব্যবস্থা সুনিশ্চিত হোক, এরা চায় না। এরা দোহাই তুলছে এই ন্যাশনাল এডুকেশন পলিসি। তো বিস্তারিত বলতে গেলে আমি আপনার এর মধ্যে এই বার্তার মধ্যে দিয়ে আমি আপনাদেরকে আহ্বান করছি, আমাদেরকে নিয়ে, আমাদের এই 11 জনকে নিয়ে টকশো করুন, আমরা বলবো, বিস্তারিত বলবো। এই সময় এখন ডেপুটেশনে যাব, বলা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, আরও বিস্তারিত। এটা ব্রড, এই বিষয়টা একদম এই আন্দোলনটা একদম ব্রড, এত মানে ক্যান্সার ঢুকে গেছে এখানে, অপারেশনের পরে অপারেশন করতে হবে, না হলে সম্ভব হবে না। তাহলে আমরা এখানে বসবো, আজকে বসবো, আজকে পরবর্তী পদক্ষেপ রাস্তা বলবে, রাস্তা বাতলে দেবে। আমরা এখন কিছু বলতে পারছি না, কোনো সিদ্ধান্ত আপনি দিতে পারছেন, আমরা বসবো তারপরে। আমাদের মেন দাবি হলো যে 1-3-2024 অনুযায়ী যে ফাইল নাম্বার 553 AC PBSSM 2025, এই ফাইল নম্বরে আমাদের 1-3-2024 যে বেতনটা কার্যকর করা হয়েছে সেটা চালু হোক, সেটা সত্যি হয়ে উঠুক, সেটা ফাইলবন্দি থেকে আমাদেরকে আর বিভ্রান্তির মধ্যে যেন না পড়তে হয়। মিথ্যে প্রতিশ্রুতি আমরা চাই না, কারণ আমাদের বেঁচে থাকার লড়াই, আমাদের ভুখা পেটের লড়াই। সমগ্র শিক্ষার অধীনে যারা আমরা আজকে সমবেত হয়েছি প্রত্যেকের সেই দীর্ঘদিনের বঞ্চনা থেকে আমরা মুক্তি চাই। কারণ অর্থ ছাড়া এভাবে জীবন আর কত ঝরবে, কত অকাল মৃত্যু হবে, এবং কত শিশুকে আমরা উপযুক্ত পরিবেশ না দিতে পেরে হাহাকারে আর্তনাদ করব, কতজনকে চোখের সামনে বাবা মার বিনা চিকিৎসায় মারা যাবেন। এবং দুর্ভাগ্যবশত আমিও 2019 সালের একজন ক্যান্সার পেশেন্ট, আমাকেও লড়াই করতে হচ্ছে এই রোগের সাথে, এবং যেখানে আমার কোনো নিরাপত্তা নেই তবুও আমি আমার সাথীদের সাথে এই লড়াইয়ে সামিল হয়েছি। এটা আমার অধিকারের লড়াই, এটা আমার বেঁচে থাকার লড়াই। তাই আমরা চাই 1-3-2024 অনুযায়ী যে নিয়ম তিনি কার্যকর করতে চেয়েছেন, আমাদের যে বেতনক্রম করতে চেয়েছেন, সেটা তাড়াতাড়ি যত শীঘ্র সম্ভব চালু করা হোক। বেতন বৃদ্ধি, আমরা বেতন বৃদ্ধি চাই। আমাদের 8-10 হাজার 13 হাজারের সংসার অচল। এই সভ্য সমাজে এই টাকায় কোনো সুস্থ পরিবেশ কেউ দিতে পারে না, কেউ বেঁচে থাকতে পারে না। আমরা তো কিছুদিন আগে এসএসসি দুর্নীতি দেখলাম, এটা তো আমাদের কাছে একটা অত্যন্ত দুর্ভাগ্যের কথা। আমরা প্রত্যেক নীতি নিয়ে যারা সততার সাথে পরীক্ষা দিয়ে আজকে এই যন্ত্রণার শিকার, আমরা প্রত্যেকের জন্য সমবেদনা প্রকাশ করছি। কারণ আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের নিজেদের যোগ্যতা দিয়ে যারা আজকে এই শিক্ষাক্ষেত্রে কাজ করতে এসেছি, প্রত্যেকের এই লড়াইয়ে সমাজেরও এগিয়ে আসা উচিত। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, যার মানবিক মুখ আমরা দেখেছিলাম, আরও দেখতে চাই তিনি কেন এত অমানবিক হয়ে যাচ্ছেন, কেন আমাদের প্রতি বিরূপ, কেন তিনি আমাদের কান্না শুনতে পাচ্ছেন না, এটাই আমাদের যন্ত্রণা এবং এটাই আমাদের প্রশ্ন। তাই আমি এই মঞ্চ থেকে বলছি, মাননীয়া দিদিকে গভীর শ্রদ্ধা নিয়ে, দিদি আমাদের যন্ত্রণার কথা শুনুন, এবং এতগুলো অন্যায়ের বিরুদ্ধে যারা লড়াই করছে, যারা বঞ্চনার শিকার, শোষণের শিকার, তাদেরকে আপনি মুক্তি দিন, বাঁচার অধিকার দিন, বেঁচে থাকার অধিকার দিন। কারণ শিশু হচ্ছে আমাদের দেশের আগামী ভবিষ্যৎ। তাই আমাদের আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা আজকে সততার সাথে লড়াই করতে চাইছি, আমাদের এই সৎ কাজটুকু করার অধিকার দিন। আপনি পারেন আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে। তাই আমরা আপনার সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে বসে আছি। আপনাদের পরবর্তী কি পদক্ষেপ হবে যদি রাজ্য সরকার আপনাদের দাবি না মানে? এটা উনি কেন মানবেন না, এটা প্রথম প্রশ্ন। উনি তো মানবেন, আমরা ভরসা রাখি তার উপরে। কারণ আজকে তিনি মা মাটি মানুষের সংসার, তার নামের মধ্যেই একটা যে শব্দ জড়িয়ে আছে, সেখানে আমরা হতাশার কিছু দেখছি না। আমি বিশ্বাস করি তিনি আমাদের কথা রাখবেন। কেন তার কানে সঠিকভাবে কথা পৌঁছচ্ছে না আমরা জানি না, আমরা সেই লড়াই লড়ছি। আমি বিশ্বাস করি দিদি আমাদের কথা শুনবেন, আমাদের বাঁচতে দেবেন।
আছি ইউনাইটেড ইনস্টিটিউশনের বায়োলজির পার্শ্ব শিক্ষিকা। যদি রাজ্য সরকার আপনাদের দাবি না মেনে নেয় তাহলে পরবর্তী কি হবে? অবশ্যই আমরা আবার আন্দোলন করব, কারণ এতদিন ধরে 18-20 বছর ধরে চাকরি করে যদি 10,000-13,000 টাকা এই বেতন নিয়ে আমাদের চলতে হয়, এটা তো আমাদের প্রতি একটা চরম বঞ্চনা করা হচ্ছে। তাই আমরা চাইবো অবশ্যই আমাদের মাইনেটা বৃদ্ধি করে আমাদের অন্তত ভালোভাবে বেঁচে থাকার অন্তত এই অধিকারটা দিক এই রাজ্য সরকার। প্রধান দাবি বেতন বৃদ্ধি। বেতন বৃদ্ধি ছাড়া আমাদের আর চলছে না, আমরা অনেক আর্থিক কষ্টে আছি। রাজ্য সরকার যদি আপনাদের দাবি না মেনে নেয় তাহলে কি করবেন? আবার আন্দোলন, যতদিন না মানবেন ততদিন আন্দোলন 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 চলবেই।